ব্যাংক কর্মকর্তা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া, আমার প্রিয় ছাত্র হাসানুল্লাহ, এখানে আরো আলাউদ্দিন সহ আমাদের মৌলানা সাহেব আছেন, উনি দোয়া বললেন। এবং আজকে এই লাইব্রেরি বিভিন্ন পর্যায়ে যারা সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সেই সব প্রিয় মানুষের এখানে উপস্থিত আছেন। আমার সামনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন এবং সর্বোপরি বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা যারা আমাদের সামনে বসে আমাদের কথাগুলো শুনছ, তোমাদের জন্য একরাশ ভালোবাসা এবং শুভকামনা। একটি লাইব্রেরির 13 বছর পূর্তি, এটা কিন্তু একটা অসাধারণ ঘটনা। আমরা অনেক বড় বড় রাজনৈতিক সমাবেশে যাই, সেখানে হাজার হাজার লোক থাকে, কিন্তু সেই অনুষ্ঠানগুলো আজকের এই অনুষ্ঠানের মতো এতটা মহত্বপূর্ণ নয়। লাইব্রেরিকে মনে হয় একেবারে জ্ঞানের ভান্ডার। আমি অনেক গুণীজনদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, লাইব্রেরির মধ্যে কিন্তু পুরো ইতিহাস, সভ্যতা, জ্ঞান বিজ্ঞানের যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু একেবারে জীবন্ত অবস্থায় সেখানে বইয়ের সেই শেলফগুলোতে কিন্তু তারা বিরাজমান থাকে। সেখান থেকে খুঁজে নিতে হবে। যেমন আমি যদি লাইব্রেরিতে গিয়ে আমি যদি মুঘল সম্রাটদের জীবন কাহিনী পড়ি, আমি সম্রাট আকবরের কাহিনী যদি আমি পড়া শুরু করি, তাহলে কিন্তু আমার কাছে মনে হবে যে মুঘল সম্রাট আকবরের যুগে আমি ফিরে গিয়েছি। তিনি বোধহয় জীবিত আছেন, তিনি কিভাবে বেড়ে উঠলেন, তিনি কিভাবে রাজ্য শাসন করলেন, তিনি কিভাবে বিয়ে করলেন, সন্তান জন্ম দিলেন, এই এত বড় একটি ভূখণ্ডের অধিপতি কিভাবে হয়ে তিনি শাসন কার্য পরিচালনা করলেন, যুদ্ধ করলেন, এবং এত বড় ভারত যে উপমহাদেশ, সেই উপমহাদেশে তার সাম্রাজ্য বিস্তৃত করলেন। আমি যখন পড়ব আমার মনে হবে আমি তোকে মুঘল সম্রাট আকবরকে দেখছি। এইভাবে ইতিহাসকে কিন্তু একেবারে হৃদয় দিয়ে পর্যবেক্ষণ করা যায়। আমি যদি লাইব্রেরিতে গিয়ে আমাদের নবীজির উপর যদি তার জীবনীটা পড়ি, আমি যদি হৃদয় দিয়ে মনোসংযোগ দিয়ে শ্রদ্ধা রেখে ভালোবেসে যদি আমি পড়ি, তাহলে আমারও কিন্তু মনে হবে যে আমি হয়তো নবীজিকে দেখছি, তার সঙ্গে তার সাহাবা আকরামকে দেখছি। তিনি ধর্ম প্রচার করছেন, তিনি যুদ্ধ করছেন, তিনি সেখানে বারে বারে মানুষকে আলোর দিকে, ভালো কাজের দিকে ডাকছেন, এবং ইসলামের যে মর্মবাণী সেটা এই পৃথিবীতে তিনি ছড়িয়ে দিচ্ছেন। একটা লাইব্রেরিতে গেলে, বইয়ের সান্নিধ্যে গেলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। আমি যদি লাইব্রেরি থেকে একটি বিজ্ঞানের বই যদি আমি পড়ি, আমি যদি মহাবিশ্ব সম্পর্কে যদি সেখানে অধ্যয়ন করি, তাহলে আমি দেখবো এই যে আমাদের মাথার উপরে যে গঙ্গলে যে সূর্যের আলো, সেই সূর্যটি কিন্তু 6000 ডিগ্রি সেলসিয়াস, যেখানে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি টকবক করে ফুটতে থাকে, 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এই সূর্যটি কিন্তু টকবক করে ফুটছে। সেরকম একটি অতি উত্তপ্ত এই যে একটি সূর্য যা সমস্ত পৃথিবীকে আলো দিয়ে যাচ্ছে এবং এই মহাকাশের একটা চালিকা শক্তি হিসেবে কাজ করছে। আমি যদি আমার মহাকাশ বিজ্ঞান নিয়ে আমি যদি পড়ি, গ্রহ নক্ষত্র নিয়ে যদি অধ্যয়ন করি, আমি কিন্তু জানতে পারবো, আমার মনে হবে আমি সূর্যটিকে কাছে থেকে দেখছি। সুতরাং তোমরা যদি তোমার দৃষ্টির জগৎকে প্রসারিত করতে চাও, তুমি যদি তোমার জ্ঞানের পরিধিকে যদি তুমি বিস্তৃত করতে চাও, তোমার হৃদয়কে যদি তুমি এই পৃথিবী, গ্রহ নক্ষত্র, প্রকৃতি, দেশ, রাজনীতি, সমাজ এবং শিক্ষা সমস্ত কিছুর সঙ্গে যদি তুমি পরিচিত হতে চাও, এবং তোমার এই যে চিন্তার জগৎকে যদি তুমি সমৃদ্ধ করতে চাও, তাহলে তোমাকে লাইব্রেরিতে যেতে হবে। একবার নয়, বারবার যেতে হবে। শুধু সেন্ট্রাল লাইব্রেরিতে কেন, ওই সেন্ট্রাল লাইব্রেরির কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তুমি তোমার ঘরেতে একটি ছোট্ট লাইব্রেরি গড়ে তুলতে পারো। আমি আজকে প্রিয় শিক্ষার্থীদের বলে যেতে চাই, তোমরা তোমাদের আম্মু আব্বুর কাছে, আব্বুর কাছে, দুলাভাইয়ের কাছে, মামার কাছে, মামির কাছে, অনেকের কাছে কিন্তু অনেক আবদার থাকে তোমাদের। তো তোমরা একটা কাজ করতে পারো, যে তোমরা যদি বলো যে ভাইয়া তুমি তো নতুন চাকরি পেয়েছো, তুমি প্রথম মাসের বেতন পেলে আমরা কি বলি, আমাদের মিষ্টি খাওয়াতে হবে, আমাদেরকে এখন আবার ফেসবুকের ভাষায় বলে ট্রিট দিতে হবে। এগুলো আমাদের যুগে আমরা এই শব্দগুলোর সঙ্গে পরিচিত ছিলাম না। পার্টি দিতে হবে, আবার কি বলে বারবিকিউ করতে হবে। আগে শুনতাম বারবিকিউ হয় মুরগির, খাসির, এখন আবার মাছের বারবিকিউ হয়। তো সুতরাং এগুলোর সঙ্গে তোমরা অভ্যস্ত, কিন্তু তোমরা কি এখানে অন্ততপক্ষে যারা আছো
তারা কি এই কথা বলতে পারো, ভাইয়া তুমি চাকরি পেয়েছো, তোমাকে অভিনন্দন, প্রথম মাসে বেতন পেয়ে আমাকে 2টি বই কিনে দেবে? এই কথা যদি বলতে পারো, তুমি কিন্তু অসাধারণ একটি জীবন কিন্তু তুমি শুরু করে দেয়া এই সূত্রপাত করে ফেলবে। এটা মুখ দিয়ে আসতে চাইবে না, কারণ বইকে ভালোবাসতে হলে একটি দৃঢ়তা লাগে, একটি সংকল্প লাগে। অনেক বড় করে যারা স্বপ্ন দেখে তারাই বইকে ভালোবাসে। সুতরাং আমি তোমাদের আজকে কথা বাড়াবো না, আমারও অন্য প্রোগ্রাম আছে। এই পীর যাত্রাপুর সেন্ট্রাল লাইব্রেরি যাদের হাত ধরে শুরু হয়েছিল, আমি তাদের কাছে অভিনন্দন জানাই, কারণ তারা ছোট্ট করে একটি গাছের বীজ বপন করেছিল। আজকে এই লাইব্রেরি কিন্তু 13 বছরের পথ পরিক্রমায়, যদিও তার অবয়বটি খুব বড় কিছু না, একটি কক্ষের মধ্যে কয়েকটি শেলফে কিছু বই নিয়ে একটি যাত্রা শুরু হয়েছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তারা অনেক মানুষের হৃদয়ে জ্ঞানের বটবৃক্ষ স্থাপন করেছে। এই লাইব্রেরিতে যারা অধ্যয়ন করেছে, এই লাইব্রেরিতে গিয়ে যারা বইয়ের সান্নিধ্য পেয়েছে এবং লাইব্রেরির সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের সংস্পর্শ পেয়েছে, নিশ্চয়ই তাদের জীবন বদলে গেছে কিংবা বদলে যেতে বাধ্য। আমি একটু হাসানুল্লাহর কথা বলতে চাই। হাসানুল্লাহ আমার ছাত্র ছিল, তার ছোট ভাই আমার ছাত্র ছিল, তার বোন রোজি আমার ছাত্র ছিল। এই যে হাসানুল্লাহ, আছে মনে পড়ে যে হাসানুল্লাহর বাবার কথা, মায়ের কথা, সে তো অল্প বয়সেই তার মাকে হারিয়েছে। আমি ওনার সঙ্গে আবার অনেকবার দেখা হয়েছে। তিনি আমার এখানে যেতেন, বয়স আমাদের চেয়ে অনেক কম ছিল তার, কিন্তু তিনি এই পৃথিবী ছেড়ে অনেক আগেই চলে গেছেন। হাসানুল্লাহ পীর যাত্রাপুর হাই স্কুল থেকে 3.35 পেয়েছিল এসএসসিতে, আমি যদি ভুল না করি, কারণ এটি একেবারে আমার হৃদয়ে গেছে আছে। হাসানুল্লাহ সোনারভাঙ্গা কলেজের প্রথম দিকের ছাত্র, বিজ্ঞানের ছাত্র। আজকের দিন হয়তো হাসানুল্লাহ সেখানে ভর্তির সুযোগ পেত না, কারণ নর্মাল A+ সেখানে এখন আর ভর্তি হতে পারে না, কারণ হাজার হাজার শিক্ষার্থী ভর্তির জন্য সেখানে পছন্দ দেয়, কিন্তু অনেকেই সেখানে ভর্তি হতে পারে না। বিজ্ঞানে পড়তে হলে খুব ভালো মানের A+ লাগে, নর্মাল A+ সেখানে আর এখন চান্স পায় না। হাসানুল্লাহরা যে যুগে সেখানে ভর্তি হয়েছিল, তখন আমরা ছাত্র খুঁজতাম, ছাত্র ভিক্ষা করতাম, অনেক জায়গায় যেতাম, স্কুলগুলোর সঙ্গে যোগাযোগ করতাম। হাসানুল্লাহ 3.35 পেয়ে বিজ্ঞানের ছাত্র হিসেবে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলো। আমি তাকে কিছুদিনের মধ্যে হোস্টেলে উঠিয়ে দিলাম। তখন আমাদের একটা যে চমৎকার হোস্টেল আছে হাউস অফ উইজডম নামে, তখন কিন্তু সেই হোস্টেলের এই ভবন বিল্ডিং ছিল না। আমরা আমাদের একাডেমিক ভবনের ফ্লোরটা কাঁচা ছিল, সেখানে বেড়া দিয়ে সেখানে আমরা কিছু খাটিয়ে দিয়ে একটি হোস্টেলের অবয়ব দিয়েছিলাম। সেখানকার ছাত্র ছিল আমার প্রিয় ছাত্র, আজকে সকল মানুষ হাসানুল্লাহ। তো তার একটি বিষয় ছিল যে সে একদিনও কলেজ বন্ধ করে নাই এবং লেখাপড়ার প্রতি তার একটু অদম্য আগ্রহ ছিল। এই অদম্য আগ্রহ থেকে এবং তার যে এসএসসিতে যে ফলাফল করার কথা ছিল, আমি জেনেছিলাম তার শিক্ষকদের সঙ্গে কথা বলে, তার বাবা মায়ের সঙ্গে কথা বলে, যে সে কাঙ্ক্ষিত ফলটা অর্জন করতে পারে না। তো তার ভিতরে একটা অদম্য ইচ্ছা ছিল যে এসএসসিতে আমি যেটা লস করেছি, ইন্টারমিডিয়েটে আমি সেটা কভার করে ফেলবো। একজন মানুষ যদি তার ভিতরে যদি ইচ্ছা শক্তি জাগ্রত হয় এবং সে যদি একটু উপযুক্ত পরিবেশ পায় এবং তাকে যারা পরিচর্যা করবে তারা যদি আন্তরিক হয়, তাহলে কিন্তু অনেক বড় সাফল্য করায়ত্ত করা যায়। এটার জ্বলন্ত উদাহরণ কিন্তু এখানেই বসে আছে। আমি তোমাদেরকে বলবো, এই যে দেখো হাসানুল্লাহ, তারপরে সে উচ্চ মাধ্যমিকে পড়ালেখা শুরু করলো, আমরা তাকে অনুপ্রাণিত করলাম। উচ্চ মাধ্যমিকে সেই যুগে জিপিএ 5 পাওয়া অনেক কঠিন ছিল, এখনকার মতো হাজার হাজার জিপিএ 5 কিন্তু তখন ছিল না। একটি বোর্ডে অল্প কয়েকজন শিক্ষার্থী জিপিএ 5 পেত। সেই সময়ে কিন্তু হাসানুল্লাহ এসএসসি 3.35 পাওয়া এটা কোনো হিসাবেই আসে না, কেউ গণেই নাই জিপিএ কে, কিন্তু সেদিন এই 3.35 পাওয়া ছেলেটি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পেয়ে একটি নতুন রেকর্ড স্থাপন করেছিল। আমরা হাসানুল্লাহর কথা মনে রেখেছি। দেখো, আমার এখনো মনে আছে সে এসএসসিতে কত পেয়েছিল। তারপরে যেন বাংলাদেশের একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, সেখানে ভালো ফলাফল করেছে। আমরা দোয়া করি হয়তো হাসানুল্লাহ এই যে জীবনের প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে। আমরা তার জন্য প্রার্থনা করি, আপনাদের কাছেও দোয়া চাই। দোয়া করে সে বিসিএস অলরেডি ভাইবা দিয়ে এসেছে, আমার ধারণা হয়তো ভালো কিছু হয়ে যেতে পারে, অথবা এমনিতেও সে অনেক ভালো আছে, ভালো কাজ করছে, ইনশাআল্লাহ জীবনে সে সুপ্রতিষ্ঠিত হবে। এরকম অসংখ্য এক্সাম্পল আমাদের আছে। সুতরাং তোমাদের বলি, বইয়ের চেয়ে বড় বন্ধু আর কেউ নাই, কারণ অন্য বন্ধুরা তোমাকে বিপদগামী করতে পারে,
কিন্তু তুমি যদি বইকে বন্ধু হিসাবে মেনে নাও, বইয়ের সঙ্গে যদি সম্পর্ক রাখো, সেই বন্ধু তোমাকে কখনো বিপদগামী করবে না, কারণ বই তোমাকে আলোর পথ দেখাবে। সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি মূলত আমার সন্তান তুল্য প্রিয় শিক্ষার্থীরা যারা আছে এখানে, প্রাথমিক লেভেল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের যারা তোমরা আছো, তোমরা তো বই পড়েছো, কিছুক্ষণ পরে কি কুইজ টাইপের প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, তোমাদের বলবো কখনোই তোমরা পড়ালেখা থামিয়ে দেবে না। পড়ালেখা বলতে শুধু পাঠ্য বইগুলো নয়, আমি বলি পাঠ্য বইয়ের বাইরে যে বিস্তৃত জগৎ রয়েছে সেটা জানতে হলে পাঠ্য বইয়ের বাইরের বইগুলো পড়তে হবে। ইংরেজিতে একটি কথা আছে, নো সামথিং অফ এভরিথিং অ্যান্ড এভরিথিং অফ সামথিং। অর্থাৎ তোমাকে কিছু কিছু বিষয়ে সবটা জানতে হবে। তুমি 9 এর ছাত্র কিংবা ছাত্রী, 9 এর সিলেবাসের যে বইগুলো আছে তোমার, সেটা সবটা তোমাকে পড়ে ফেলতে হবে। কিন্তু এখানে হচ্ছে নো এভরিথিং অফ সামথিং, কিছু বিষয়ের সবটা তোমাকে পড়ে ফেলতে হবে, যেটা তোমার পাঠ্য। তোমাকে তো পরীক্ষা দিতে হবে, 100তে তোমাকে 100 পাওয়ার জন্য কাজ করতে হবে। কিন্তু এর বাইরে হচ্ছে নো সামথিং অফ এভরিথিং, অন্য সবকিছুর কিছু কিছু তোমাকে জানতে হবে। এই যে আমি শুরুতে সূর্যের কথা বললাম, অথবা যে রাতে আমরা জ্যোৎস্না রাতে প্লাবিত জ্যোৎস্নায় দাঁড়িয়ে আমরা চাঁদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। এই চাঁদটা কি, কোত্থেকে আসে এই জ্যোৎস্না? কেন একসময় অমাবস্যার অন্ধকার রাতের বেলা নিজের হাতটা সামনে বাড়ালে নিজে দেখি না, আবার এক সময় কি চমৎকার অমল ধবল জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যায় পৃথিবী? কোত্থেকে আসে এই আলো? কেন এরকম হয়? কেন এক সময় অন্ধকার, কেন আবার এক সময় আলো? এই যে আজকে বৃষ্টির দিন, এই বৃষ্টিটা কোত্থেকে আসছে, কেন ছড়ে পড়ছে? আবার আরেকদিন প্রচন্ড রৌদ্রতা, শীতকালে কেন এত ঠান্ডা, গ্রীষ্মকালে কেন এত গরম, এগুলো তো জানতে হবে। আমি যদি বলি আমি বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র, আমি অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট নিয়ে আছি, আমি এইসব চন্দ্র সূর্য এগুলো জানি না, এই কথা বলতে হবে? এই কথা বলতে হবে না। সুতরাং তোমাদের কিছু কিছু বিষয়ের সবটা জেনে ফেলতে হবে, তোমার পাঠ্য বইগুলো, আবার সবকিছুর কিছু কিছু জানতে হবে। তাহলেই তুমি একজন মেধাবী, চৌকস, আধুনিক, যোগ উপযোগী মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। কারণ এই পৃথিবী প্রতিযোগিতার পৃথিবী, এখানে টিকে থাকতে হলে তোমাকে অনেক কিছু জানতে হবে, জ্ঞান বিজ্ঞানের খবর রাখতে হবে, পত্র পত্রিকা পড়তে হবে, তোমাকে দেশ এবং বিদেশের অনেক তথ্য তোমাকে জানতে হবে। এই যে কেন মহামারী আসে, এই করোনা কেন এলো, কিভাবে সেটার প্রতিকার করা যাবে, এবং ভবিষ্যতে যদি এরকম কোনো বিপদ আপদ আসে সেখান থেকে কিভাবে সচেতন থাকা যাবে, স্বাস্থ্য বিধিগুলো কিভাবে মেনে চলতে হবে, পথ চলতে হলে তোমাকে কিভাবে সতর্ক সচেতন থাকতে হবে, এই সমস্ত বিষয় সম্পর্কে তোমাকে কিন্তু জ্ঞান আহরণ করতে হবে, অনুধাবন করতে হবে, এবং অর্জিত জ্ঞানকে তোমাকে কাজে পরিণত করতে হবে। তাহলেই আগামী দিনের একজন শ্রেষ্ঠ সফল মানুষ হিসেবে তুমি নিজেকে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে পারবে। আমাদের জীবন অনেক বেশি বই পড়ে পড়ে সাফল্যের আলোয় উদ্ভাসিত হোক। বিশেষ নতুন প্রজন্মের প্রিয় সন্তান তুল্য শিক্ষার্থীরা তোমাদের ডাক দিয়ে যায়, তোমরা পড়ো পড়ো পড়ো, বেশি 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 করে তোমরা বই পড়ো। এখন অনেকে মোবাইলের স্ক্রিনে পড়ে ফেলে, কিন্তু মোবাইলের স্ক্রিনে পড়ে কিন্তু আত্মতৃপ্তি পাওয়া যায় না, একটা মনেও থাকে না। কিন্তু তুমি যে প্রিন্ট কপিটা যদি বইটা যদি পড়ো, সেটাকে আলাদা আনন্দ তুমি পাবে, সেটা তোমার হৃদয়ে গেঁথে যাবে, এবং সেটাকে তুমি আত্মস্থ করতে তোমার অনেক সুবিধা হবে। এবং এই বই পড়ার জন্য, জ্ঞানার্জনের জন্য পাঠ্য বইয়ের বাইরেও এই বিস্তৃত জ্ঞানের জগৎ আছে, সেই জগৎকে নিজের করে নেওয়ার জন্য লাইব্রেরির বিকল্প নেই। পীরজাফরপুর সেন্ট্রাল লাইব্রেরি 13 বছর কেন, যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, যদি 33 বছর পর্যন্ত যদি আসতে পারি, যদি শরীরে শক্তি থাকে, বেঁচে থাকি, থাকলে আসবো। আপাতত এতটুকু আসবো। এই লাইব্রেরি সাফল্য সমৃদ্ধি কামনা করে এই দেশকে, এই সমাজকে ভালো মানুষের দেশ, ভালো মানুষের সমাজে, এবং এই পৃথিবীকে ভালো মানুষের পৃথিবীতে পরিণত করার জন্য নিজে ভালো থাকবো, সকল কাজে ভালো মানুষদেরকে অনুসরণ করবো, কোন মন্দ মানুষের সঙ্গে থাকবো না, মন্দ মানুষদেরকে না বলবো, এবং এই সমাজকে ভালোর দিকে এগিয়ে নেওয়ার জন্য
আমাদের তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা আলোর মশাল হাতে ব্যক্তিত্ব নিয়ে, দৃঢ়তা নিয়ে, বিশাল স্বপ্ন এবং সাহস নিয়ে এগিয়ে যাবে। এবং ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলতেন যে মানুষকে অনেক বড় করে স্বপ্ন দেখতে হবে। কোন স্বপ্ন? রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি সেটা না। ঘুমিয়ে ঘুমিয়ে যদি তুমি রসমালাই খাও, জেগে ওঠার পরে কি আর রসমালাইটা পেটে যাবে? ওই রসমালাই কিন্তু পেটে যাবে না। এপিজে আব্দুল কালাম বলতেন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখে প্রকৃত অর্থে সেটা স্বপ্ন নয়। স্বপ্ন হচ্ছে যেটা আমরা জেগে জেগে দেখি, নিজেকে বদলানোর জন্য, পৃথিবীকে বদলানোর জন্য যেটা দেখি সেটাই হচ্ছে স্বপ্ন। এবং যে স্বপ্ন আমাদের ঘুমোতে দেয় না সেটাই হচ্ছে প্রকৃত স্বপ্ন। এমন করে আজকে সেন্ট্রাল লেভেলের প্রোগ্রামে এখানে বসে বসে তুমি অনেক বড় করে একটি স্বপ্ন দেখে ফেলো যে আমি এমন বড় হব, এমন লেখাপড়া করব, বই পড়ে পড়ে এমন জ্ঞান অর্জন করব, আমি নিজের জীবনকে বদলে দেব, আমি আমার সমাজকে বদলে দেব, আমি আমার পৃথিবীকে বদলে দেব। সেরকম সবাইকে ছাড়িয়ে অনেক বড় হওয়ার সেই স্বপ্নকে আজকে তুমি দেখে ফেলো। যদি দেখতে পারো তাহলে দেখবা রাত্রে যখন 10টার সময় তোমার ঘুমে ঢুলু ঢুলু চোখ, তোমার সেই স্বপ্নের কথা মনে পড়ে যাবে যে আমি না আজকে সকালে এই আলহাজ জোবেদা খাতুন মহাবিদ্যালয়ের এই মাঠে বসে বীরযাত্রাপুর সেন্ট্রাল লেভেলের অনুষ্ঠানে এসে প্রিয়জনদেরকে সাক্ষী রেখে আমি নাকি স্বপ্ন দেখেছি সবাইকে ছাড়িয়ে যাওয়ার। তাহলে 10টায় যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে ওই স্বপ্ন কিভাবে আমি বাস্তবায়ন করবো? তখন কিন্তু তোমার ঘুম চলে যাবে। ওই সেই স্বপ্নই দেখতে হবে যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য তোমাকে জাগিয়ে রাখবে, সামনের দিকে এগিয়ে দেবে। এরকম একটি বড় বড় একটি স্বপ্ন তোমরা দেখে দেবে। আমি আবারও ডাক দিয়ে যাই, আমি শিক্ষক, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখাই। নিজের মনে নিত্যদিনই নতুন নতুন স্বপ্ন আঁকি। স্বপ্নের ফেরিওয়ালা আমি, স্বপ্ন নিয়েই বেঁচে থাকি। তোমাদের অনেক বড় হওয়ার স্বপ্নটি আমি তোমাদের হৃদয়ের উর্বর জমিনে জমিনে ছড়িয়ে দিয়ে গেলাম। এই স্বপ্নটি মুছে ফেলো না, এই স্বপ্নটিকে জাগিয়ে রাখো এবং এই স্বপ্নটিকে তুমি পরিচর্যা করো। দেখবে একদিন তুমি বটবৃক্ষের মতো বিশাল মতিরূ হয়ে তুমি নিজকে, পরিবারকে, সমাজ এবং দেশকে তুমি বদলে দেওয়ার মতো একটি বিশাল অবস্থানে পৌঁছে গিয়েছ। তোমাদের জন্য দোয়া করে, শুভকামনা রেখে এবং তোমাদের উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করে এবং এই সেন্ট্রাল লাইব্রেরি আরো বৃহৎ পরিসরে একদিন সুপ্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে যারা এটার উদ্যোক্তা, যারা এটা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই 13 বর্ষ পূর্তির যে র্যালি সহ যে বিভিন্ন কার্যক্রম সেটির শুভ উদ্বোধন ঘোষণা করছি। শুভ হোক আজকে সকল আয়োজনে তোমরা থেকে সেটা সুসম্পাদন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং অতিথিবৃন্দকেও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় হোক বীরযাত্রাপুর সেন্ট্রাল লাইব্রেরি, জয় হোক প্রিয় বাংলাদেশের সব মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।